ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা 25। পহেলিকা ছুটে সুদের ঘরে ঢুকলো। আশেপাশে তাকাতেই অবাক হয়ে গেল। মেঝেতে গিয়ে তাকাতে দেখলো সেখানে দু একটা শোপিসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সে ভুরু কুঁচকে সামনে তাকাতে দেখে শুদ্ধ একটা বড় ফার্স্ট এড বক্স নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তুলে স্যাভলন লাগাচ্ছে। পহেলিকা এগিয়ে যেতে যেতে লক্ষ্য করলো শুভ্রের ঠোঁটের কোণে গায়ের পাশে কিছু কিছু জায়গায় জখম হয়ে আছে। সে ধীরে ধীরে সেসব স্থানে স্যাভলন লাগাচ্ছে, তবে তার চেহারায় বিন্দুমাত্র ব্যথা বা বেদনার কোনো ছাপ নেই। শুদ্ধ সামনে গিয়ে তাকাতে পহেলিকার উদ্দেশ্য খোঁচা মেরে বলল, আরে বড় ভাবি, এত সকালে? আসেন আসেন। পহেলিকা ভুরু কুঁচকে শুদ্ধের পাশে দাঁড়ালো। তীক্ষ্ণ দৃষ্টিতে মাথা থেকে পা পর্যন্ত দেখে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলো। শুদ্ধ ভুরু নাচিয়ে রসিকতার সুরে বলল, নাউজুবিল্লাহ বড় ভাবি, আপনি এভাবে হবু বইনের স্বামীকে দেখছেন কেন? এত কিছু আমার বইয়ের হক নষ্ট করা সম্ভব না ভাবি, এভাবে নজর দিবেন না। পহেলিকা বিরক্ত হলো, কপালে ভাঁজ ফেলে বিদ্রুপের কণ্ঠে বলল, দ্য গ্রেট ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধের গায়ে এত সুন্দর ডিজাইন কে এঁকে দিল শুনি? শুদ্ধ হাসলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে নিজের মতো হাত চালিয়ে গেল। পহেলিকা আবারও ব্যঙ্গস্বরে কটাক্ষ করে বলল, এই না বলো শুদ্ধ চৌধুরী, এই শুদ্ধ চৌধুরী, সে কিনা চাইলে যে কেউ তাকে মারতে পারে না, পৃথিবীর কেউ না। তাহলে তোমার চেহারা নকশা এমনভাবে বদলাই দিল কে? শুদ্ধ এবার পুরোপুরি পহেলিকার দিকে ঘুরে তাকালো, ঠোঁটে বাঁকা হাসি ধরে রেখে বলল, শুদ্ধ চৌধুরী না চাইলে তাকে মারার ক্ষমতা কেউ রাখে না। আর সেটা তোর চেয়ে ভালো কে জানে, চেয়েছি বলেই মারতে পেরেছে। শুদ্ধ চৌধুরী তার চোখের রাগটা ঝাড়তে দিয়েছে। শুদ্ধ চৌধুরীকে তার কাছের মানুষ ভাবনচোট আঘাত করতে চাইলে সে বাধা দেয় না। প্রহেলিকা তার ছেলের সুরে ব্যঙ্গ করে বলেন, পুরাতন ব্যঙ্গ করে বলল, বাবা সামনাসামনি তো সাপেজির মতো আচরণ, কিন্তু তলে তলে দরদ দেখি কম না। শুধু রক্তমাখা তুলোটা ডাস্টবিনে ফেলতে ফেলতে অপমানের সুরে বলে, আফসোস তো এভাবে ভালোবাসার মতো একজন নেই। আমাকে নিয়ে গবেষণা করতে যত সময় নষ্ট করছিস তার 1% দিয়ে যদি নিজের স্বামীর পেছনে দিতি, তাহলে আজ তোর এই দশা হতো না। এখনো সময় আছে আমার বিষের মাথা না ঘামিয়ে নিজের কাজ নিজে কর, দেখবি সুখী হবি। এর চেয়ে ভালো নিজের চরকায় তেল দে, আমার পেছনে গোয়েন্দাগিরি করে সময় নষ্ট করিস না। পহেলিকার মনে হলো তীব্র কষে চোখ জ্বলে উঠল, কিন্তু রাগটা চিবিয়ে গিয়ে ঠান্ডা গলায় বলল, যা ভালো বোঝো। সকাল 9টা, শিকদার বাড়ি নাস্তার টেবিলে উপচে পড়া জনগণের ভিড়, সবার সতর্কবার্তার হই হুল্লোড়, কথাবার্তায় শব্দটা পুরো যেন ড্রয়িং রুম গম গম করছে। 3 কর্তা খাওয়ার আগেই শেষ করেছে। সাজিদ শিকদার বাসায় নেই, তিনি সিলেটে গেছে। বছরের প্রায় অর্ধেক সময় তিনি সিলেটে থাকেন, ওইখানকার ব্যবসা দেখাশোনা করেন তিনি। শিকদার বাড়ির তরুণ জমিদার একে একে চোখ ডলতে ডলতে এসে নিজেদের পছন্দ মতো বসে পড়ছে। তাদের জমিদারি আর সব আদব কায়দা মা চাচিদের হাতের ঝাঁটার বাড়ি না খেলে তাদের আবার ঘুম ভাগে না, ছাড়তেও চায় না। তনুশ্রী বেগম সব ছেলে মেয়েদেরকে তুলে নাস্তার টেবিলে পাঠিয়ে দিয়েছে। অনুশ্রী বেগম, অননা বেগম এবং অর্থী বেগম মিলে সব খাবার দিচ্ছে বাচ্চাদের পরিবেশনা করে। প্রথম নির্লিপ্ত ভঙ্গিতে একদম স্বাভাবিকভাবে স্যান্ডউইচে কামড় বসাচ্ছে। দেখে মনে হচ্ছে তার থেকে সুবোধ ছেলে হয়তো এই শিকদার বংশে আর কোনো একটাও জন্মায়নি। তার ঠিক সামনের চেয়ারে বসে লজ্জায় লতিয়ে আছে ইয়ানা। সে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে, সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে গলার রক্তিম লাফাটা। প্রিয়তা তার দিকে লম্বা চুলগুলো পেঁচাতে পেঁচাতে এসে ইয়ানার পাশে ধপ করে বসে পড়ল, চোখে মুখে ঘুম ঘুম ভাব স্পষ্ট। অরণ্য ওর দিকে সামনাসামনি বসা। তন্ময় এখনো আসেনি বিধায় সে তার পেছনে লাগতে পারছে না, কিন্তু সে আবারও বেশি সময় কারো পিছে লাগিয়েও থাকতে পারে না, তাই তখন উসখুস করে যাচ্ছে। কিন্তু প্রিয়তা এসে বসতে তার মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে উঠল। সে বাঁকা এসে সমুদ্রের দিকে তাকিয়ে গভীর চিন্তায় অভিনব করে বলল, গতকাল রাতে মনে হয় রায়পুরে ডাকাতি হয়েছে ছোটদা। সমুদ্র তখন পানির গ্লাসটা মুখে দিয়েছিল, কিন্তু ভাইয়ের মুখে ডাকাতির কথা শুনে বিষম খেলো। সঙ্গে সঙ্গে বড় চোখ করলো, রাত চোখা মুখে কুচকে নিয়ে বিরক্ত হয়ে বলল, আমাদের মন অনেক বড়, ফকিনি মিসকিনদের খাওয়ানো আমাদের খানদারদের অনেক দিনের অভ্যাস, তাই এসব খেয়ে দিলেও তো তোকে না করব না। তাও ধীরে না খেতে খেতে গিয়েও যদি পটল তুলতিস, তখন আবার আমাদের মান সম্মান নিয়ে টানাটানি পড়তো, লোক ভাববে তোকে হয়তো খেতে দেই না। সমুদ্রের করুণ চোখে রাজের দিকে তাকালো, কিন্তু রাজ পাত্তা দিল না। বিশ্বজয়ের হাসি দিয়ে মুরগি ডানে কামড় বসালো।
সমুদ্র এবার রেগে তাকালো ভাইয়ের দিকে, রেগেই বলল, আমাকে খেতে দেখলেই তোর সব জায়গায় কথা আজাইরা চলে পড়ে আসে না? অরণ্য দুষ্টু ভঙ্গিতেই ভাইকে নিয়ে একটা ইশারা করতে সমুদ্রের ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। সেও বাঁকা হেসে তালে তাল মেলালো। হে আল্লাহ, কোথায় কোথায় কি কি ডাকাতি হয়েছে! ভাই, বড় আব্বুকে খবর দিব নাকি? তুই জাস্ট একবার ডাকাতের নামটা বল, বড় আব্বুকে বলে ন্যাড়া করিয়ে রায়পুরের চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখবো। অরণ্য ভুল শুধরে দেওয়ার ভঙ্গিতে বলল, এটা ডাকাত না, ডাকাতি হবে। টেবিলের সকল উৎসুক জনতা চোখ বড় বড় করে উৎসাহিত হয়ে দুই ভাইয়ের দিকে তাকিয়ে। প্রীতম, প্রেম, প্রিয়তা সবাই ইন্টারেস্ট নেই, কারণ তারা বেশ ভালোই জানে এগুলো কোন লেভেলের বাদর তাদের সাথে বাদরামি করছে। তাই তাদের বাদরামির লেভেল সম্পর্কে তাদের বেশ ভালোই ধারণা। পূর্ণতা বিষময় হয়ে বলল, কিন্তু ভাইয়া, এমন কিছু তো শুনলাম না। অরণ্য সাথে সাথেই জবাব দিল, আরে জাস্ট এটা ডাকাতির সিক্রেট মিশন ছিল, তাই কেউ জানে না। অরণ্য সম্বোধন শুনে বলল, আরো বড় বড় চোখ করে তাকে তাদের দিকে থমথম খেলো। অরণ্য পূর্ণতা এবং ভুরু কুচকে নিল। অর্ণব হয়ত চোখে রাজের দিকে তাকালো, কিন্তু রাজ এসবে পাত্তা দিল না। সে না শোনার ভান করে একের পর এক খাবার মুখে ঢোকাতে লাগলো। ভাবখানা এমন যে সে কিছুই করল না। সে কি করলো তাতে তার কিছু যাই আসে না। চিত্রা সন্দেহ সুরে বলল, সব না হয় বুঝলাম, কিন্তু ভাইয়া, পূর্ণ ভাবনাই ভাবি হয় কিভাবে? অরণ্যকে বলা মাখা মুখ করলো। কথাটা শোনার মন অরণ্য ক্যাবলা মার্কা হাসি দিল। কথাটা কাটানোর চেষ্টা করে বলল, আসলে আমরা সোজা ভাবির অনেক শখ, কিন্তু দুঃখের বিষয় আমার শেষদার আব্বু আম্মু কিছুতেই বিয়ে দিতে রাজি হচ্ছে না। তাই আমরাও ভাবি পাচ্ছি না। এই ভাবির বয়সী কাউকে দেখলে আজকাল শেষদার বউ মনে হয়। তার মুখের দিকে তাকিয়ে ভাবি ভাবি ফিল পাই। তাই না চাইতেও ভাবি মুখ দিয়ে বেরিয়ে গেছে। হি হি। চিত্রে এমন বেহুদা লজিক শুনে বেক্কেল বনে গেল। অরণ্য ঘাড় ফেরাতেই দেখলো রাজ ওর দিকে কঠিন চোখে তাকিয়ে আছে। সে ভয়ে একটা ফাঁকা ঢোক গিলল। আল্লাহর উদ্দেশ্যে বলল, হে আল্লাহ, লাথি মারার জন্য সব সময় আমার এই প্যাকাটিক মার্কাই কেন পছন্দ হয়? কত চেষ্টা করি সত্যি কথা হজম করার জন্য, কিন্তু সেই বদহজম হয়ে জিভ দিয়ে পিছলে যায়। প্রেরণা বিরক্ত হয়ে বলল, কি সব ভংচং বলে যাচ্ছিস? মূল টপিকটা তো চাপা পড়ে গেল। থিরাও সাইজানি বলল, হ্যাঁ ছোটদা, তুমি কোন সিক্রেট ডাকাতিনির কথা বলছিলে? ডাকাতের কথা মনে পড়তে অরণ্য ঠোঁটে আবারও শয়তানি হাসি খেলে গেল। সে এই মুহূর্তের চিন্তায় বলে উঠল, হ্যাঁ, ডাকাত তো আমাদের মধ্যে আছে, আর সেটা নিয়ে কোনো দুশ্চিন্তায় আছি। সবাই বিষময়ে নয়নে তাকালো। এবার প্রীতম, প্রেম আর প্রিয়তা ভুরু কুঁচকে তাকালো। প্রীতম হঠাৎ ঠান্ডা কণ্ঠে বলল, আরেকটা বাদামি মার্কা কথা বলে তোর কপালে দুঃখ আছে। অর্ণের মেজদাদাদের কথায় গুরুত্ব না দিয়ে ভাষণ দেওয়ার মতো করে বলল, হে জনগণ, কাল সারা যে ডাকাতি করেছে সে বর্তমানে আমাদের মধ্যেই আছে। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে বুঝলাম? দেখো, সবাই পুরো রাত ঘুমিয়েছে, কিন্তু ডাকাতিনি ঘুমায়নি। সবাই উত্তেজিত নয়নে তাকায় সম্মতি জানালো। অরণ্য পুনরায় বলল, সে যেহেতু ঘুমায়নি তাই এখন নিশ্চিত ঘুমে টুলছে। তো আপনারা বুঝে নিন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেঁতুল পাতা। আমি আবার বেশি সত্যি কথা বলি না, সত্যি কথা বলে কারো শত্রুও হতে চায় না। সবাই হা করে চেয়ে রইল অরণ্যর দিকে। প্রেম বিরক্ত হয়ে বলল, সকাল সকাল আমার ভাই বোনদের পিছনে না লাগলে হয় না তোর? তোর হয় না লেজ কাটা হনুমান? সবাই একসাথে হেসে উঠল। তারা আগেই বুঝেছিল এসব ফাজলামি। অনুশ্রী বেগম ধমকালেন ছেলে মেয়েদের, বললেন, আহ, খাওয়ার সময় এত কিসের কথা? সবাই চুপচাপ খাও। সঙ্গে সঙ্গে সবাই একদম ভালো বাচ্চার মতো চুপ হয়ে গেল। ইয়ানা এখনো থেকে থেকে কেঁপে উঠছে। প্রীতম শুরু থেকেই পা দুটো দিয়ে পুরুষালী পা জড়িয়ে রেখেছে, কিন্তু তার মুখের কোনো প্রতিক্রিয়া নেই। ইয়ানাকে এবং চিংড়ি মাছের মতো লাফাতে দেখে প্রিয়তা বিরক্তি কণ্ঠে বলল, কি সমস্যা তোর? কাঁপাকাঁপি করছিস কেন? ইয়ানা অসহায় চোখে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা ভুরু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু ইয়ানা আর কিছু বলতে পারল না। তার যে প্রচন্ড লজ্জা লাগছে। সে যে এই মানুষটাকে স্পর্শ দিতে পারে না, আর কেমন কেমন লাগে তার। এটা কাকে বোঝাবে? আবার এই লোকটাকে তো ছাড়েও না। শুধু নাস্তা না করেই অনুশ্রী বেগমের চোখ ফাঁকি দিয়ে চুপচাপ কেটে পড়া তাল করেছিল, কিন্তু অনুশ্রী বেগম ঠিক দেখে ফেলেছেন। সে সদর দরজার কাছে পৌঁছাতে অনুশ্রী বেগম পেছন থেকে ডাক দিলেন, আব্বু,
আপু না খেয়ে কোথায় যাচ্ছ? এসো খেয়ে যাও। শুদ্ধ দাঁড়িয়ে পড়ল কিন্তু পেছনে ফিরল না। অনুশ্রী বেগম আবারও ডাকতেই তার কাছে চলে এলেন আদুরে কণ্ঠে। আসো আব্বু। শুদ্ধ অসহায় চোখে অনুশ্রী বেগমের দিকে ফিরে তাকালো। তিনি শুদ্ধকে দেখে পুরো কুঁচকে বলল, বাড়িতে ভেতর মাস্ক পরে ঘুরছিস কেন? শুদ্ধ নমনীয় কণ্ঠে জবাব দিল, বড় মামি, আমার খুব জরুরি একটা পেশেন্ট এসে গেছে, এখনই যেতে হবে, আমি বাইরে খেয়ে নিব। কিন্তু অনুশ্রী বেগম অসন্তুষ্ট কণ্ঠে বললেন, বাইরের খাবার শরীরের জন্য ভালো না, অস্বাস্থ্যকর। তুমি নিজে ডাক্তার হয়ে এমন কথা বললে কিভাবে হবে বলো তো? চলো খাবে। শুদ্ধ আর কিছু বলতে চাইলো কিন্তু অনুশ্রী বেগম কোনো কথা শুনলেন না। আদেশে সুরে বলল, চুপচাপ এসো। শুদ্ধ বেচারার মতো মুখ করে নিল। কি করবে এখন? তাই সে অসহায় মুখে পিছু নিল। এতক্ষণে প্রায় সকলের খাওয়া শেষ, কেবল প্রিয়তা আর তুহিনা বসে আছে। প্রিয়তা ওর ফেভারিট খিচুড়ি এক লোকমা মুখে দিচ্ছে আর একটা কাঁচামরিচে কামড় বসাচ্ছে। ঝালে মেয়েটার চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু কিছুতে খাওয়া থামানো যাবে না। প্রিয়তার ভাষ্য মতো এই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যদিও প্রণয় ওকে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, যদিও প্রণয় ওকে কখনোই ঝাল খেতে দিত না, কিন্তু ঝাল তো প্রিয়তার খুবই ফেভারিট। আর সাথে বড় এক প্লেট বিফ খিচুড়ি, আর কি লাগে? কথাই নেই। তাই সে অনেকক্ষণ ধরে মনে সুখী খেয়ে চলেছে। ড্রয়িং রুমে পা রাখতেই থমকে গেল শুদ্ধ। তার দৃষ্টি স্থির হয়ে গেল কালো থ্রি পিস পরা রমণীর পানে। তার হৃৎপিণ্ড অসহায়ভাবে ধুকপুক করতে লাগলো। তুই একদিন এই মেয়ের হাতেই মরবি। বেশ কিছুক্ষণ ঘুমানোর ফলে প্রিয়তার চোখ মুখ গুলুমুলু আভা লেপ্টে আছে। অতিরিক্ত ঝালের কারণে ফর্সা মুখটা নাকের ডগা পর্যন্ত রক্তিম হয়ে উঠেছে। চুলের বাঁধা ঢিলে খোপাটা প্রায় খুলে চাপে চাপে ভাব, কিন্তু এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। নিজের খাওয়ায় মগ্ন। শুদ্ধ হেসে মনে মনে বলল, কি জলজান্ত রূপ তোমার, অগ্নিকন্যা। এই আগুনে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঝলসে যেতে হবে। প্রিয়তা ঝালের ডোলায় এবার নাক দিয়ে পানি পড়তে শুরু করেছে। সে তড়িঘড়ি করে পানি গ্লাস হাতে নিল, কিন্তু বিধিবাম পুরো গ্লাসের ফুটো পানি নেই। প্রিয়তার নাক টেনে বলল, উফ। সে পাশে জগ তুলে নিতে সেটাও খালি। আসলে মূলত এগুলো সে নিজে খালি করেছে। অতিরিক্ত ঝালে প্রিয়তার লাল হয়ে গেছে, ঘাম থেকে শুরু করেছে। রক্তলাল ঠোঁটগুলো মরিচের মতো জ্বলছে। সে উঠে রান্নাঘরের দিকে দৌড় দিতে নিলেই শুদ্ধ ওর হাত টেনে ধরে। প্রিয়তা ঝটফট ফিরে উত্তেজিত কণ্ঠে বলে, ডাক্তার সাহেব, পানি। শুদ্ধ হেসে জল ভর্তি গ্লাস ওর মুখের সামনে ধরতে প্রিয়তা ঢকঢক করে পুরো গ্লাস খালি করে দিল। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে রইল। প্রিয়তা পানিটা শেষ করে মনে হলো দেহ যেন পুনরায় প্রাণ ফিরে পেল। সে বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে শুদ্ধের দিকে তাকালো। শুদ্ধ বাঁকা হেসে, একটা সামান্য ঝালও সহ্য করতে পারিস না রেড চেরি? প্রিয়তা হাঁ করে দীর্ঘশ্বাস ফেলল। এটা কোনো সামান্য না, অপমান করবেন না, এটা অনেক ঝাল। শুদ্ধ ঠোঁট কামড়ে হেসে কিছুটা প্রিয়তার কাছে এগিয়ে গেল। নিজের পকেট থেকে রুমাল বের করে প্রিয়তার কপালের ঘাম মুছতে রহস্য কণ্ঠে বলল, খুব ঝাল লেগেছে তাই না মাই চেরি? মিষ্টি খাবে? না থাক, এখন মিষ্টি খেলে ঝাল কমানোর দরকার নেই, বরং আরো বেশি ঝাল সয়ে নেওয়ার অভ্যাস করো, কারণ এরপর তোমাকে আরো ভয়ঙ্কর ঝাল সহ্য করতে হবে। আর সেই ঝাল মিষ্টি দিয়েও যাবে না, তখন তুমিও না বলবে, আমিও না শুনবো। বলে বাঁকা এসে চেয়ার টেনে বসে পড়লো। প্রিয়তা আহম্মক বনে গেল। সে গোল গোল চোখে শুদ্ধের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এই মানুষটা কি বলে গেল, কিন্তু আফসোস, এই জট পাকানো জিলাপির প্যাচমার্কা কথার কিছুই প্রিয়তার মাথায় ঢুকলো না। সে শুদ্ধের দিকে তাকিয়ে বলল, উনার পাগলামির ডাক্তার হওয়া উচিত ছিল, কিন্তু হার্টের ডাক্তার বানালো কে? কোন গাধায়? সে ভাবনার মধ্যে তীব্র ঝালে তার ঠোঁট জ্বলে উঠল। সে ভুলে গিয়েছিল, ছুটে আবার গেল রান্নাঘরের দিকে। তুই না এতক্ষণ ধরে পুরো কাহিনী হা করে গিলছিল। বিস্ময়ে তার চোখ মুখ হা হয়ে গেল। শুদ্ধ প্রিয়তার চেয়ারে বসে সামনে তাকালো। প্রিয়তার ফেলে যাওয়া মরিচ মেশানো আধ প্লেট খিচুড়ি। খেতে পারুক আর না পারুক, তিনজনের খাবার সে একাই নিয়ে বসে। শুদ্ধ হাসলো। পাশের র্যাকটা থেকে স্পন তুলে নিল। প্লেটের পাশে এখনো ৮-৯টা কাঁচামরিচ আছে। শুদ্ধ মুখ খুলে মাস্কে একটা চামচ খিচুড়ি তুলে দিল। ঝালে তার ব্রহ্মতালু অবধি জ্বলে উঠল। শুধু আর প্রিয়তার মতো এত ঝাল লাভার নয়, তাই ঝাল সহ্য হলো না। শুধু আরেক চামচ মুখে দিতে মনে হলো, উফ, সব তেজ শুধু আমার বেলাতেই সুইট হার্ট। কিন্তু ব্যাপার না, এই শুদ্ধ চৌধুরী প্রেমের সাগরে তোমায় সকল তেজকে আহমতি ডুবিয়ে দিতে হবে।
সে সব খিচুড়ির সাথে অতিরিক্ত ঝাল অংশটুকু মিশিয়ে একের পর এক ব্যাট নিতে থাকলো। এবারে ঝাল কম লাগছে, তার ঠোঁটের একটু কাটা ছিল, তাই খানিকটা জ্বলছে। তবুও 5 মিনিটের মধ্যে পুরো প্লেট শেষ করে টিস্যু পেপারে মুখ মুছতে মুছতে উঠে চলে গেল। তুহিনার নামের যে কেউ একজন তার দিকে হা করে তাকিয়ে আছে, তার বিন্দুমাত্র আগ্রহ জন্মালো না ওই দিকে। এমন ভাব করলো যেন তুহিনাকে সে দেখতেই পায়নি। তুহিনা আর আখি যখন কোঠা থেকে বেরিয়ে আসার উপক্রম, সে গোল গোল চোখে শুদ্ধের কার্যকলাপ শুধু শেষ পর্যন্ত দেখলো। তার মাথায় চক্কর দিয়ে উঠলো, তার মাথায় যেন দিনে দুপুরে বজ্রপাত হলো। শুদ্ধের মতো স্ট্রং পার্সোনালিটির কেউ কিনা এত তৃপ্তি করে এটো খাবার খেয়ে গেল, এটা তুহিনার চোখে কিছুতেই বিশ্বাস করতে চাইল না। তুহিনা মনে মনে আওড়ালো, পশ্চিম দিকে যেমন সূর্য ওঠে না তেমনি শুদ্ধ চৌধুরী কারো এটো খেতে পারে না। ইটস টোটালি ইম্পসিবল। তাহলে আমি যেটা দেখলাম। গলা কাঁপছে তুহিনার। ডক্টর শুদ্ধ চৌধুরী প্রেসার হাইজিন মেনটেন করে, তাই আলাদা ডায়েট চার্ট রয়েছে। তিনি যখন যেমন ইচ্ছা তেমন খাবার খায় না। আর এসব অতিরিক্ত তেল মশলাযুক্ত খিচুড়ি টিচুড়ি তো কখনোই খাওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া খাবার টেবিলে একটা এঁটো করা প্লেট পড়ে থাকলে শুদ্ধ সেই টেবিলে বসে না পর্যন্ত। এই পর্যন্ত ভাবতেই তুহিনার মনে হলো সে হয়তো স্বপ্নের জগতে আছে। সবকিছু বিশ্বাস করতে তার পাকা 10 মিনিট লাগে। চিত্তে কিছু একটা আসতে তুহিনার নিঃশ্বাস আটকে গেল। সে যা ভাবছে তা কখনো সত্যি হতে পারে না। সে বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ায়, কাপা পায়ে ছুটলো পহেলিকার ঘরে। ব্রেকফাস্ট শেষ, তাই এখন শিকদার বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজ অফিস বিশ্ববিদ্যালয়ের জন্য বেরিয়ে যাবে। অরণ্য সমুদ্র পেরোনা 10 মিনিট আগে ভার্সিটির উদ্দেশ্যে পেরিয়ে গেছে। প্রণয় নিজের গাড়ি নিয়ে চলে গেছে। প্রেমরাজ প্রীতম বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে অনুশ্রী বেগম ডাকলেন। মায়ের ডাক শুনে 3 ভাই দাঁড়িয়ে গেল। অনুশ্রী বেগম কাছে এসে বললেন, তোরা তো চলে যাচ্ছিস, ওদের একটু বাড়ি পৌঁছে দে। প্রেম একটু তাড়াহুড়ো করে বলল, বাড়িতে তো আরো একটা এক্সট্রা গাড়ি আছে। আম্মু, ড্রাইভার আঙ্কেলকে বলো না পৌঁছে দিতে, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। অনুশ্রী বেগম ছোট ছেলেকে ধমক দিয়ে বললেন, মেহমানদের আগে কিচ্ছু নয়। আর বাড়ির এক্সট্রা গাড়ি দুটো সার্ভিসে দেওয়া হয়েছে। রাজ খানিকটা বিরক্ত হলো। প্রীতম দেখলো ভাইরা কেউ যাবে না, তাই বলল, আমি পৌঁছে দিব বড় আম্মু। অনুশ্রী বেগম হাসলো। ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেল। পহেলিকা নিচের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে আছে। সে প্রণয়কে ফোন করতে করতে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু চিরচাহিত প্রণয় ফোন ধরছে না। আজ তার খুব টেনশন হচ্ছে, প্রচন্ড রাগে আছে প্রণয়। এখন যদি ওর নিজের কোনো ক্ষতি করে ফেলে। প্রণয়ের বিপদের আশঙ্কায় পহেলিকার রুহ কেঁপে উঠছে। প্রণয়ের কিছু হলে সে কিভাবে বাঁচবে? প্রণয়ের প্রাণ যেন প্রিয়তা, তেমনি পহেলিকার প্রাণ হচ্ছে প্রণয়। পহেলিকা ফুঁসতে ফুঁসতে বলল, আমার প্রণয়ের যদি কিছু হয় আমি তোদের দুজনকে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো তোদের। তার ভাবনার মাঝে তুহিনা হুড়মুড় করে রুমে ঢুকে সোজা পহেলিকার পায়ের কাছে বসে পড়ল। গভীর চিন্তায় নিমগ্ন পহেলিকা হঠাৎ এমন কাণ্ডে চমকে ওঠে, চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তুহিনা কান্না ভেঙে কণ্ঠে জড়িয়ে বলল, আপু প্লিজ আমাকে সত্যি বলো। পহেলিকা চট করে উঠে দাঁড়ায়, অবাক চোখে তাকিয়ে বলে, তোমার এমন অবস্থা কেন, কি হয়েছে? তুহিনা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, শুদ্ধ ভাই তোমার ছোটবেলার বন্ধু, তাই না আপু? পহেলিকা অবাক চোখে তাকিয়ে রইল। শুদ্ধের নাম শুনতেই তার মেজাজ খারাপ হয়ে গেল। মনে মনে বলল, বন্ধু, সে আমার চিরশত্রু। মুখে মুখে বলল, মোটামুটি ভালো সম্পর্ক, কিন্তু কেন? তুহিনা চোখ মুখ মুছে বলল, সত্যি ভাই কি কাউকে ভালোবাসে আপু? সত্যি বলবে? পহেলিকার ভুরু কুঁচকালো। তুহিনিকার মা তুহিনাকে মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করলো, যা বোঝার মোটামুটি বুঝে দীর্ঘ শ্বাস ফেলো সে। তার অবস্থা তো ঠিক এমনই। পহেলিকার মনে দয়া হলো, কিন্তু স্বাভাবিক রেখে বলল, তুমি জানো না? তুহিনা হৃদয় যেন ধক করে উঠল। তার মনে যা সন্দেহ করেছিল, তবে কি সেটাই ঠিক? কি জানবো আপু? পহেলিকা কয়েক সেকেন্ড চুপ থেকে তুহিনার দিকে তাকিয়ে থাকলো, তারপর ঠোঁটে রহস্যময় হাসি ফুটে পরিষ্কার করে বলল, শোনো তুহিনা, শুধু তোমাকে 5 পয়সাও ভালোবাসে না, আর কখনো বাসবেও না। তুহিনা অবাক চোখে চেয়ে রইল। পহেলিকা বাঁকা হেসে বলল, কেন বাসবে না জানো? তুহিনা চমকালো, কেন? পহেলিকা বলল, তার কাছে কারো মূল্য তার জীবনের চেয়ে বেশি না, সেখানে তোমার দাম 2 পয়সাও না। তুহিনা অধৈর্য হয়ে বলল, প্লিজ আপু বলো, কে সে? সে আমার শুদ্ধ ভাইকে আমার থেকে আলাদা করতে চাইছে। পহেলিকা বাঁকা হেসে বলল, জানলে কি করবে? তুহিনা করুণ চোখে প্রতিহিংসা জ্বলে উঠল, মুখ হয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। সে গর্জে উঠল, এই দুনিয়া থেকে সরিয়ে দিব। পহেলিকা বাঁকা হেসে মনে মনে বলল, এটাই তো চাই আমার হয়ে। আমার না করা কাজটা তুমি না হয় করবে। পহেলিকা তুহিনার কাঁধে হাত রেখে বলল, এই কাজটা তো সহজ না। তুহিনিকা আগের মতো করে বলল, প্লিজ আপু তুমি শুধু নামটা বলো, বাকিটা আমি দেখে নিব।
ওহেলিকা তুহিনাকে সোফায় বসিয়ে পানির গ্লাস ধরিয়ে দিয়ে বলল, আগেটা খাও, শান্ত হও। তুহিনা ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে ফেললো। এবার বলো আপু। ওহেলিকা আবারও হাসলো। ম্যাথসগুলো 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দাও অ্যাঞ্জেল। পুনিত এবার অঙ্কের দিকে তাকায় তো একবার আবিদের দিকে। আবিদ চশমার কোণা ঠেলে গভীর মনোযোগে বইয়ের পাতা উল্টাচ্ছে। পরিণীতা দেখলো কিনা জানি না, সব চিহ্নযুক্ত হিবিজিবি অঙ্ক। এই যে উদ্ভট চিহ্নগুলো আছে, পরিণীতা সবগুলোর নামও ঠিক মতো বলতে পারে কিনা সন্দেহ। পরিণীতা গভীর মনোযোগ দেওয়ার চেষ্টা করে অঙ্কগুলো দেখতে। কিছুক্ষণ হয়, সবকিছু তার মাথার উপর দিয়ে চলে গেল যেন। পাক্কা 20 মিনিট মনোযোগ দিয়ে কলম চালানোর পর যখন সে এক লাইন উদ্ধার করতে পারলো না, সে চিন্তায় পড়ে গেল। মনে মনে ফোন দিয়ে আঁটলো এই ব্যাটার হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। সে মনে ভেবে ভেবে চিন্তা করলো সামনের ব্যাটাকে এভাবে না হলে অন্যভাবে কাবু করবে। সে ভাবনা যেমন কাজ। পরিণীতা সামনে আসা চুলগুলো কানের পিছে গুছে লজ্জা লজ্জা ভাব নিয়ে সামনে তাকাতে ভয় পেয়ে গেল। আবিদ রাগি রাগি চোখে তার দিকে তাকিয়ে। পরিণীতা শুকনো ঢোক গিলে বলবে, তার আগে আবিদ ধমক দিয়ে উঠল, হাত পাতো। পরিণীতা ভয়ে কলিজা লাফছে। আবিদ আবারও সজোরে বলল, হাত পাতো অ্যাঞ্জেল। পরিণীতা ভয়ে ভয়ে কলিজা লাফাচ্ছে। আবিদ আবারও সজোরে বলল, হাত পাতো অ্যাঞ্জেল। পরিণীতা ভয়ে ভয়ে হাত পাতলো। সাথে সাথেই আবিদ ছটাস ছটাস করে 4টা বাড়ি দিল। ব্যথায় তীব্রতায় পরিণীতা চিৎকার দিয়ে ধরফরিয়ে ঘুম থেকে উঠল। এখনো তার হৃৎপিণ্ড ধকধক করেছে। কি ভয়ানক স্বপ্ন ছিল, আস্তাগফিরুল্লাহ। পরিণীতা মনে মনে দুঃখ পেল। আপনি আমাকে স্বপ্নেও মারধর করেন মাস্টার মশাই, একটু ভালোবাসেন না? একটু ভালোবাসলে কি আপনার জাত যাবে? সবসময় শুধু এক ধমক চমক। পরিণীতা ঝিমিক ঘুম থেকে উঠে পড়ল। 10 মিনিট না ঝিমাতেই তার শরীর জায়গা দেয় না। সে একটা হাই তুলে আবারও কিছু একটা মনে করে ধরফরিয়ে উঠল। দল ঘড়িতে দেখলো সময় 10টা। পরিণীতা কপাল চড়ক গাছ। হাই হাই করে উঠল। বিদ্যুৎ বেগে বিছানা থেকে নেমে ছুটে ওয়াশরুমে ঢুকে পড়ল। আজ হয়তো পরিণীতার শেষ দিন। সে ব্রাশে পেস্ট লাগানোর পর ফোনটা নিয়ে চিৎকার করে বেজে উঠল। ব্রাশ করতে করতে বেরিয়ে সে ফোন হাতে নিল, দেখলো পূর্ণতা। সে ফোন রিসিভ করতে ওপাশ থেকে ঝাঁঝালো কম ধমক। পূর্ণতা চিৎকার দিয়ে বলল, পরিণীতার কান ঝাঁঝে উঠল। বলল, তোর আক্কেল কি আর হবে না? আজকে আমাদের ম্যাথসের এক্সাম আছে, তুই সেটা ভুলে গেছিস তাই না? আমি কখন থেকে কলেজে এসে তোর জন্য অপেক্ষা করছি। পরিণীতা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। আরে টেপির মা, চেতিস না, আমি 20 মিনিটের মধ্যে আসছি। পরিণীতা আবারও জোরে শব্দ করে সিরিয়াস ধমক দিবে। পূর্ণতা, তুই আরো 20 মিনিট লাগবে আসতে? 20 মিনিট পর আমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। পরিণীতা মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। পূর্ণতা আবারও বলল, তোর জন্য বোনাস পয়েন্ট, কলেজে নতুন ম্যাথস প্রফেসর জয়েন করেছে। আমি যদিও ওনাকে এখনো দেখি নাই, তবে শুনেছি স্যার নাকি হেবি ঝাঁঝালো। তুই তো শেষ। পরিণীতা ভাব বিষয়ে চোখ গোল গোল হয়ে গেল। পূর্ণতা আবারও বলল, যদি ভালো চাস 10 মিনিটের মধ্যে এভাবে আসতে পারিস, বলে টাস করে ফোনটা কেটে দিল। পূর্ণতা দিনে দুপুরে পরিণীতার মাথায় বাজ ফেলে দিল। পরিণীতা আল্লাহকে স্মরণ করে বলল, হে মাবুদ, নারকেল ফাটানোর জন্য কি সবসময় আমার মাথাটাই পছন্দ হয় তোমার? সে নিজের মাথায় বাড়ি মেরে কলেজের ইউনিফর্ম নিয়ে বাথরুমে ঢুকে গেল। যেতে যেতে অঙ্ককে গালি দিল। যত সব বালের উত্তেজনা মার্কা সাবজেক্ট, সবসময় সব জায়গায় শুধু ধরাধরি আর ছাড়াছাড়ি। আজাইরা পেঁচাল। এইসব বাল যে কোন হালাই বের করছে। হাতে পাইলে কেজি করি এক শুকনা মরিচ পেস্ট করে খাওয়াইতাম শালারে। পরিণীতা 1 মিনিটে চেঞ্জ হয়ে বেরিয়ে আসে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আল্লাহ আল্লাহ করতে করতে কোমর সমান চুলগুলো পেরিকেট করে নেয়। তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। শিকদার বাড়ির বর্তমানে কেউ নেই। পুরুষের সব অফিসে অনন্যা সমুদ্র প্রেরণা ভার্সিটি থিরাথরি স্কুলে। বাড়ি চারগিনি পহেলিকা, পরিণীতা আর প্রিয়তা। প্রিয়তা আজ কলেজে যাবে না। পরিণীতা ছুটে ড্রয়িং রুম ক্রস করতে অনন্যা বেগম ডাকলেন, এই পরি দাঁড়া। পরিণীতা থমকে গেল। বড় একটা নিঃশ্বাস ফেলে ছুটে গিয়ে অনন্যা বেগমের দুগালে কষে দুটো চুমুখে অসহায় কণ্ঠে বলে, প্লিজ, সে জম্মু, এখন খাওয়ার কথা বলবে না, অনেক লেট হয়ে গেছে। বলে আর 1 সেকেন্ড দাঁড়ালো না, ছুটে বেরিয়ে গেল শিকদার বাড়ি থেকে। অনন্যা বেগম যা বলতে চেয়েছিল সেটা বলার সুযোগ পেল না। পরিণীতা ছুটে শিকদার বাড়ি বিশাল গ্যারেজের সামনে গেছে থ মেরে গেল। কথায় আছে না, অবাক যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। পরিণীতারও এখন সেই অবস্থা।
তার তো এখন হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। শিকদার বাড়ির 12খানা গাড়ির মধ্যে বর্তমানে একটিও নেই। শিকদার বাড়ির পুরনো ড্রাইভার রহমান চাচা পরিণীতাকে দেখে ছুটে এসে বললেন, কি হয়েছে পরিয়াপা, এখানে বসে আছেন কেন? পরিণীতা অসহায় গলায় বলল, সব গাড়ি কোথায় চাচা? রহমত মিয়া স্বাভাবিকভাবেই বললেন, বড় সাহেবরা চারজন নিয়ে গেছেন, বড় ভাইজানরা পাঁচটা নিয়ে গেছে, ছোট ভাইজানরা দুটা, আর প্রেরণা পা মণি একটা নিয়ে গেছে, আর বাকি দুটো সার্ভিসিং এ। পরিণীতা দীর্ঘ শ্বাস ফেলে। আপেল ওয়াচের সময় দেখে নেয়, আর মাত্র 12 মিনিট বাকি, এখন কি করবে? এখানে বসে আছে কেন ফুলপরি? হঠাৎ করেই কারো কণ্ঠ শুনতে চমকে উঠে তাকালো। সাদাফ ট্রাউজারের পকেটে হাত গুজে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। পরিণীতার চোখে মুখে আশার আলো ঝলক দিল। সে ছুটে গেল সাদাফের কাছে। সাদাফ পুনরায় বলল, আজকে কলেজ ড্রেস পরে তুমি এখানে কেন? পরিণীতা সাদাফের দিকে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আবদারের সুদে, আমাকে একটু কলেজে ড্রপ করে দিবেন সাদাফ ভাই, প্লিজ। সাদাব পরিণীতার চোখের দিকে তাকিয়ে আছে। পরিণীতা আবারও বলল, সাদাব ভাই। পরিণীতার এমন এলোমেলো কণ্ঠের আবদার সোজা গিয়ে সাদাবের কলিজায় লাগলো। সে মনে মনে বলল, মাই অ্যাঞ্জেল, এভাবে বলো না, মরে যাবো তো। এভাবে বললে সাদাব সাক্ষাৎ নিজের প্রাণও দিতে দ্বিধা করবে না। সে পরিণীতার গা টেনে দিয়ে হেসে বলল, জাস্ট ওয়েট এ ফিউ সেকেন্ড বলে গ্যারেজের ভেতর চলে গেল। পরিণীতা আবারও সময় দেখে। 1 মিনিটের মাথায় সাদাব বাইক নিয়ে ফিরে এলো। পরিণীতা বাইক দেখে হা হয়ে গেল। সে দ্রুত গিয়ে আপত্তি জানিয়ে বলল, এ তো বড়দাদার, এটা এনেছেন কেন? সাদাব শীতল দৃষ্টিতে পরিণীতার দিকে তাকালো। বাইকে বসে হেলমেট পরতে পরতে বলল, আমি সবকিছু নিয়ে গেলেও পূর্ণই কিছু বলবে না। এখন ঝটপট উঠে বসে। পরিণীতা সব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললো। ওকে এখন তাড়াতাড়ি কলেজে পৌঁছাতে হবে। পরিণীতা বসতে বাইকটা চোখের পলকে শিকদার বাড়ি গেট পেরিয়ে গেল। শুদ্ধর ফোন তখন থেকে বেজে চলেছে, কিন্তু শুদ্ধ তা দেখার সময় পাচ্ছে না। শুদ্ধ নিজের কেবিনে বসেছিল। এই সময় নার্স আঁকিয়ে সে উত্তেজিত কণ্ঠে জানায়, স্যার, খুবই ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে, ডক্টর রেজা ডাকছে আপনাকে। শুধু গিয়ে চেক আপ করে দেখলো পরিস্থিতি অনেকটাই হাতের বাইরে চলে গেছে। সে দ্রুত নিজে স্পেশাল 10 জন অ্যাসিস্ট্যান্টের আর কিছু ডক্টর নার্স নিয়ে নির্দেশ বলল, 10 মিনিটের মধ্যে ওটি রেডি করো, কুইক। এক্ষুনি ওপেন সার্জারি না করলে উনি এখনই মারা যাবেন। সে কেবিনের বাইরে পা রাখতেই পেশেন্টের মা দূর থেকে ছুটে সে শুদ্ধের পায়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল, ডক্টর সাহেব, আমার ছেলেকে বাঁচান। ডক্টর সাহেব, ওর কিছু হবে না তো? ডক্টর সাহেব, আমার আমার ভালো ছেলেটা বাড়ি থেকে গেল, হঠাৎ কি এমন হলো? শুধু দীর্ঘ শ্বাস ফেললো। ভদ্রমহিলা অন্য 2 ছেলে মেয়ে এতে এসে তাকে ধরলো। শুদ্ধ রোগীর বাবাকে উদ্দেশ্য করে ফর্মালিভাবে বলল, ওনার হৃৎপিণ্ডের প্রধান ধমনী ওটা ছিঁড়ে গেছে। উনি বহুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আপনি তো ওনার লিগ্যাল গার্ডিয়ান। আপনাকে রিসেপশনে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অনুমতি স্বাক্ষরিত হিসেবে দিতে হবে। আর হ্যাঁ, কাজটা দ্রুত করবেন, যত ওনার অবস্থা কিন্তু ভালো না। ভদ্রলোকের পা কেঁপে গেল, চোখের কোণে পানি চলে এলো। শুদ্ধ একটু খারাপ লাগলো না। এসব দৃশ্য অভ্যস্ত। সে নিজের কেবিনের দিকে চলে গেল। কেবিনে পা রাখতে ওর ফোন বেজে উঠল। তীব্র বিরক্ত হলো শুদ্ধ। দ্রুত ফোন হাতে নিতেই উক্ত নাম্বার দেখে নাক মুখ কুঁচকে ফেললো। ফোনটা রিসিভ করে ওপাশ থেকে ভারী সুর ভেসে হলো, কোথায় থাকো? হ্যাঁ, কখন থেকে ফোন করছি, ফোন ধরতে ইচ্ছা করে না? শুদ্ধ চরম রেখে চিৎকার করলো, আমি আপনার মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াই না। আপনার যেমন অর্ডার দিলেই আমি সেটা করে ফেলবো। আর আমার যে ফিউচারটা নেই, এখন ব্যস্ত আছি, রাখুন ফোন। ওপাশে লোকটি রেগে গেল আর ঠান্ডা কণ্ঠে বলল, তোমার সঙ্গে ইন্সপেক্টর দরকার, দেখা করো। শুদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আপাতত 6 ঘন্টার মধ্যে দেখা করা সম্ভব না। লোকটি স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, বিকেল 4টায় হাসপাতালের পাশের ক্যাফেতে ওয়েট করব। শুদ্ধ ছোট করে বলল, ওকে বলে ফোন কেটে দিয়ে বেরিয়ে গেল। সাদাব পরিণীতাকে সময়ের 5 মিনিট আগেই কলেজে নিয়ে এসেছে। কলেজের পার্কিং লটে বাইক পার্ক করে নেমে পড়লো 2 জন। পরিণীতার সময় দেখে নিল। দৌড় দিতে নিতেই পিছন থেকে সাদাব ওর বাম হাতটা খপ করে ধরে ফেললো। পদযুগল থেমে গেল পরিণীতার। সে পিছন ফিরে সাদাবকে জিজ্ঞাসার দৃষ্টিতেই তাকালো। সাদাব বাঁকায় সে পিঞ্জা মেরে বলল, আচ্ছা, তোমরা ভাই বোন এমন কেন? ভাইকে খোটা কানে আসতে পরিণীতা ভুরু কুঁচকে গেল। সাদাব অবাক হয়ে করেই বলল, তোমার ভাই যেমন কোনোদিন কৃতজ্ঞতা স্বীকার করে না, তেমন দেখছি তুমিও সেম খ্যাতের মোলা। পরিণীতা কপাল কুঁচকে বলল, হ্যাঁ। সাদাব ওর কপালে টোকা দিয়ে বলল, না হ্যাঁ,
এই যে তোমাকে সময়ের আগে পৌঁছে দিলাম, তার বদলে আমি কি পেলাম? আজ আমি না থাকলে কি হতো বলো তো? অথচ তুমি কিছুই না বলেই চলে যাচ্ছ। অ্যাটলিস্ট থ্যাংক ইউ তো বলবে। সাদাপ একটু অভিমানের ভান ধরলো, পরিণীতার কপালে ভাঁজ পড়লো। সে মিষ্টি করে বলল, থ্যাংক ইউ, এখন আসি। বলেই সাদাপের জবাবের অপেক্ষা না করে দৌড় দিল, কিন্তু পরিণীতার প্রতিধানে মিষ্টি হাসি সাদাপের পক্ষে ভালোবাসার অন্তরাল করলো। তিনতলার বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যটি কেউ একজন অবলোকন করলো। সাদাপের হাতে পরিণীতার হাত দেখে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। ক্রোধ ছড়িয়ে পড়ল সর্বসংকয়। পরিণীতা পরীক্ষার হলে ঢুকতে ছুটে গিয়ে পূর্ণতার পাশে বসলো। আর 3 মিনিট পর থেকে শুরু করলো পরীক্ষা। পূর্ণতা পরিণীতাকে দেখে ঝাড়ি মেরে বলল, আর একটু পরে আসলে ভালো করতি, হয়তো তোকে কল্যাণার্থে পরীক্ষার টাইম আরো 2 ঘন্টা পিছিয়ে দেওয়া হতো। এত তাড়াতাড়ি আসার পর এমন কথা শুনে পরিণীতা হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। এত তাড়াহুড়ো করে আকাশ পাতাল এক করে যেন না খেয়ে এসেছে এই বালের পরীক্ষা দিবে বলে। এখন সে কনফিউজড, পরে হবে খুশি হবে নাকি মোহনত পানিতে দুঃখ পাবে বুঝতে পারলো না। এমন সময় সাবিহার অনিমা দৌড়ে এসে পরীক্ষায় হলে পরিণীতার পাশে বসতে হাঁপাতে হাঁপাতে বলল। তারপর অনিশা আর আইরিন এসে ধপ করে বসে পড়ল। পরিণীতা আর পূর্ণতা চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে আছে। পূর্ণতা বিরক্ত কণ্ঠে বলল, তোদের কোন পাগলা করতে তারা করেছিল? পরিণীতা হেসে বলল, না না, পাগলা সার কেউ পেছনে ছেড়ে দিয়েছিল। ওরা 4জনই ওদের দিকে কটমট চোখে তাকালো। ওদের তাকানো দেখে ভয় পাওয়া তো দূর, 2 বান্ধবী অট্টাশিতে ফেটে পড়লো। অনিশা ওদের ধমক দিয়ে বলল, চুপ কর বেয়াদব দুটো। পরিণীতা পূর্ণতা থেমে গেল। অনিশা লজ্জাপার অভিনয় করে বলল, আই এম ইন লাভ। পরিণীতা আর পূর্ণতা চোখ বড় বড় হয়ে গেল। সাথে সাথে বাকি 3জনই চিৎকার করে বলল, সেম বান্ধবী, আমরাও। পরিণীতার পূর্ণতার মুখ চাওয়াচাওয়ি করে। পুনরায় ঘাড় ঘুরিয়ে হেসে উঠল। পূর্ণতা হাসতে হাসতে বলল, তোদের আর সাদাত স্যারের পাতলা পায়খানার সাথে কোনো পার্থক্য নেই, যখন তখন ছুটে যায়। পরিণীতা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু হঠাৎই সেই হাসি থামিয়ে অনিশা দিকে দেখে সন্দেহজনক দৃষ্টিতে। কিন্তু তুই তো ওদের মতো না, তোর কি হলো? অনিশা বিরক্ত কণ্ঠে বলল, তখন থেকে তো সেটাই বলার চেষ্টা করছি, তোরা শুনছিস কোথায়? এবার পরিণীতা পূর্ণতা সিরিয়াস হয়ে বসলো। আইরিন বলল, হি ইজ ড্রাম হ্যান্ডসাম। ঝাটকা খেয়েছি, আর কি বলবো। তুই একবার দেখলি ফিদা হয়ে যাবি। কলেজের সব মেয়েরা প্রায় লুটোপুটো খাচ্ছে নতুন স্যারের ওপরে। পরিণীতা ভুরু কুঁচকে গেল। অবাক কণ্ঠে বলল, কে সে? আইরিন আগের চেয়ে কোনো উৎসাহ নিয়ে বলল, আমাদের নতুন ম্যাথসের প্রফেসর আর স্যার। পূর্ণতা আবারও বলল, নতুন স্যার এসেছে? এরা মাথা নেড়ে বলল, হুঁ। ওরা সবাই পরিণীতা আর পূর্ণতাকে জোরে ধরে নিয়ে বলল, চলেন স্যারের এক ঝটকা দেখার জন্য। পূর্ণতার মনে কৌতূহল জাগলো। পরিণীতা কিছুটা ইন্টারেস্ট দেখালো না। আইরিন বলল, তুই বসে আছিস কেন, চল। পরিণীতা সব জানিয়ে দিল, আই এম নট ইন্টারেস্ট। স্যার যখন আসেন তখন কখনো কখন ঠিকই দেখা হবে, এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। ওরা হতাশ হলো। পরিণীতাকে রেখে চলে গেল নতুন স্যারকে দেখতে। পরিণীতা মনে মনে হেসে বলল, মিস ইউ মাস্টার মশাই। আর 2 মিনিট পর হতেই শুরু হতে আর 2 মিনিট পর থেকেই পরীক্ষা শুরু হবে। কলেজের সবাই ফোন, স্মার্ট ওয়াচ আর যার যা ডিভাইস আছে সবকিছু বাইরে রেখে এসো। পরিণীতা আল্লাহ আল্লাহ করতে করতে মনে করার চেষ্টা করছিল আবিতকে কিভাবে কি করিয়েছিল, কিন্তু হায় আফসোস, পরিণীতার মনে কিচ্ছু নেই। সে মনে হয় ব্রেনটা বাড়িতেই রেখে এসেছে। সে রেগে ম্যাথকে গালি দিল, ছি, এসব ধরাধরি কড়াকড়ি আর কতদিন করতে হবে মামুদ জানে। সে পিছের বেঞ্চে তাকিয়ে আছে। পূর্ণতা বসা সেখানে। পরিণীতা মাথা একটু পিছিয়ে এনে ফিসফিস করে বলল, প্লিজ বান্ধবী, বাঁচিয়ে নিস। পূর্ণতা ওর মাথায় গাঁটটা মেরে বলল, গাধা। পরিণীতা মাথা ডলতে ডলতে সামনে তাকাতে ওর চোখ ছানা পড়া, মুখ আপনা আপনি হা হয়ে গেল। শুধু পরিণীতা না, পুরো ক্লাসের মেয়েরা হা করে তাকিয়ে আছে। ফর্মাল হোয়াইট শার্টের ওপর ফলমান শার্ট প্যান্ট পরিহিত, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি, শার্টের হাতা কোণে অবধি গোটানো, লম্বাটে সুদর্শন চেহারার ব্যক্তি। চিত্রলেখা ম্যাম, নতুন স্যারকে স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেন। ইনি তোমাদের ম্যাথসের নতুন লেকচারার আবিদ রাফাত স্যার। ছাত্রীরা মনে হয় বেজায় খুশি হলো। আলাপ আলোচনা শেষ। আবিদ স্টুডেন্টের দিকে তাকিয়ে বলল, স্টুডেন্ট, নাও ফর দ্য নেক্সট 2 আওয়ার্স
Please maintain silence unless absolute necessity. If you need anything, let us know. Avoid unnecessary conversation and help create peaceful environment for the exam. এরা মনোমুগ্ধকর হয়ে তাকিয়ে শুনছিল আবিদের কথা। পরিণীতা আবিদের দিকে তাকিয়ে দেখলো আবিদ একদম স্বাভাবিক ভঙ্গিতেই পেপার ডিস্ট্রিবিউট করছে। সে চিত্রলেখা ম্যামের দিকে তাকালো, তিনিও ওকে দেখে ক্ষণে ক্ষণে ব্লাস্ট করছেন। পরিণীতা মুহূর্তেই মনে হলো সে কোনো গরম কড়াইয়ের ওপর বসে আছে। অজানা আশঙ্কায় তার হৃদয় শুকিয়ে যাচ্ছে। মনে পড়লো তখন তার বান্ধবীর বলা কথাগুলো। রাগ হতে লাগলো তার। চিত্রলেখা পরিণীতাকে পেপার দিতে গিয়ে নোটিস করলো পরিণীতা আনমনে কি যেন ভাবছে। তিনি পরিণীতাকে ডাকলেন, পরিণীতা, পরিণীতা, এই পরিণীতা। পরিণীতা ধরফর করে উঠল। ইয়েস ম্যাম। চিত্রলেখা রাগী গলায় বলল, কি সব, এইসব কি পরিণীতা? পরিণীতা মাথা নিচু করে বলল, সরি ম্যাম। চিত্রলেখা হাতের পেপারটা স্বাভাবিক সিট ডাউন হাতে দিয়ে সিট ডাউন বলল। এতক্ষণে ওর দিকে এভাবে তাকিয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য আবিদ তাকিয়েছে কি এমন। এদিকে এক্সাম স্টার্ট হয়ে গেল। কিছু মেয়ে লিখছে আর কিছু মেয়ে স্যারকে দেখছে। আবিদ আর চিত্রলেখা হলের মধ্যে ঘুরে ঘুরে গার্ড দিচ্ছে। পরিণীতা দেখলো চিত্রলেখা ম্যাম একটু বেশি বাড়াবাড়ি করছেন। লিটারালি পরিণীতা কান্না পেয়ে গেল। পরিণীতা মাথা নিচু করে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়লো পেপারে। পরিণীতা চুপচাপ একটা শিট এগিয়ে দিয়ে বলল, যা পারিস তাড়াতাড়ি তুলে ফেল, না হলে ফেল করবি গাধা। পরিণীতা মোটেও ইচ্ছে করলো না, তবুও চুপি চুপি কয়েকটা তুলে নিল। পরিণীতার পেজ ফিরিয়েও দিল। 2 ঘন্টা পেরোতেই ঘন্টা বেঁচে উঠল। সাথে সাথে আবিদ আর চিত্রলেখা সব পেপার কালেক্ট করতে শুরু করলো। এক্সাম শেষ, তাই সকলে বেরিয়ে যাচ্ছে। চিত্রলেখা বড় এক বান্ডেল পেপার নিয়ে উঠে দাঁড়ালেন, বলেন, চলুন স্যার। আবিদ স্বাভাবিক বলল, আপনি যান, আমি আসছি। চিত্রলেখা রাজু হেসে বলল, ওকে স্যার। এক এক করে সবাই হল থেকে বেরিয়ে গেল। শেষে 3 জন ছিল, তারা বেরিয়ে গেল, শুধু পরিণীতা যায়নি। সবাই যেতে পরিণীতা ছুটে গিয়ে আবিদের বুকে ঝাপটে পড়ে। বেবে করে কেঁদে উঠল। আবিদ হেসে পরিণীতার চুলে হাত রাখলো, ধীরে ধীরে তাকালো তার দিকে। কি হয়েছে আমার অ্যাঞ্জেলের? পরিণীতারা শক্ত করে জড়িয়ে ধরে বুকে ফুঁপিয়ে উঠল। কষ্ট পেয়েছ? পরিণীতা আবারও শক্ত করে ঝাপটে ধরে বলল, হুম। আবিদ পরিণীতার কপালে ঠোঁট ছুঁয়ে নরম করে জিজ্ঞাসা করলো, কেন? পরিণীতা কিছু বলতে পারলো না। কিছুক্ষণ চুপ থেকে আবারও কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ কারো দিকে তাকাবেন না মাস্টার মশাই, ওদের দৃষ্টি ভালো না। আবিদ ঠোঁট কামড়ে হাসলো। পরিণীতা লজ্জা পেল। সে আবিদের গাল থেকে শার্টটা একটু তুলে নিয়ে দাঁত দিয়ে গভীরভাবে ক্ষত করলো। এটা আমার চিহ্ন, যা আপনাকে সবসময় মনে করাবে আপনি একান্তই আমার। আবিদ মৃদু হাসলো। মিনিট 2 পর, এবার ছাড়ো। পরিণীতা ছাড়তে চাইল না। না ছেড়ে তো হচ্ছে না। এই ছেলেটা আশেপাশে যেন আমাকে আর না, তোমাকে আর না। পরিণীতা ছাড়ছে না, আর ছাড়তে দিল না। সে যাচ্ছিল, হঠাৎই কিছু মনে পড়ে গেল। পরিণীতার চোখে চোখ রেখে হঠাৎই শান্ত হুমকি দিয়ে বলল, আবিদ, ওই ছেলেটার আশেপাশে যেন তোমাকে আর না দেখি। পরিণীতা অবাক হয়ে গেল। ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কোন ছেলে? আবিদের কণ্ঠ শান্ত রাখার চেষ্টা করে তেতোভাবে আভাস দিল যে সে আগের মতোই বলল, যার সাথে এসেছো। পরিণীতা ভুরু আরো খানিকটা কুঁচকে গেল। বিস্ময়ে বলল, সাদিপ ভাই। আবিদ পরিণীতার ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, নিজের ভাই ছাড়া পৃথিবীর কোনো ভাই ভাই হয় না জান, এটা মনে রেখো। তোমাকে না বলেছি মানে না। নেক্সট টাইম ওই লোকের সাথে যেন তোমায় না দেখি। বলে পরিণীতাকে নিজের ঠোঁটে হালকা কামড় বসিয়ে দিল। তুমি তো সিল মেরে দিয়েছো, এখন আমিও সিল মেরে দেওয়া উচিত, তাই নয় কি? আবিদের কথার ধরন দেখে পরিণীতার চোখ গোল গোল হয়ে গেল। আবিদ ঠোঁট কামড়ে হেসে পরিণীতার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলল, না থাক, তুমি ব্যথা পাবে। আমি তোমাকে ব্যথা দিতে চাই না। বলেই বাকি অর্ধেক পেপার নিয়ে চলে গেল। পরিণীতা হা করে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, কি বললেন উনি? পরিণীতা দুটো হাতে মুখ ঢাকলো। উফ, কি লজ্জা। তারপর চুড়িদারের গলাটা নাকের কাছে এনে গন্ধ নিল। সেখান থেকে মেনলি এক সুঘ্রাণ ভেসে আসছে। লজ্জায় পরিণীতার গাল লাল টকটকে হয়ে গেল।